আজ আমরা আলোচনা করব এশিয়ার এক সুবিশাল নদী নিয়ে, মানে যে নদী ভারত আর বাংলাদেশ এই দুই দেশের মধ্যে দিয়েই বয়ে চলেছে, গঙ্গা, যাকে আমরা বাংলাদেশে পদ্মা নামেও চিনি। হ্যাঁ, আর এই নদীর যাত্রাপথটাও কিন্তু বিশাল, প্রায় ২,৫০০ কিলোমিটার লম্বা, হিমালয় থেকে শুরু করে একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত। ঠিক। আর ভাবুন, কোটি কোটি মানুষের জীবন কিন্তু এই নদীর উপর নির্ভরশীল। কত পুরনো শহর, পাটলিপুত্র, কনৌজ, তারপর ধরুন বারাণসী, কলকাতা, ঢাকা, সবের তীরেই গড়ে উঠেছে। একদম। তো আজকের আলোচনায় আমরা এর গতিপথ, এর গঠন, মানে ভূতাত্ত্বিক দিকটা, ঐতিহাসিক আর ধর্মীয় গুরুত্ব, জীববৈচিত্র্য আর বর্তমানের যে চ্যালেঞ্জগুলো, বিশেষ করে দূষণ, সেগুলো নিয়ে সংক্ষেপে কথা বলবো। বেশ, তাহলে শুরু করা যাক এর উৎস দিয়ে, কি বলেন? হ্যাঁ, সেটাই ভালো। এই শুরুটা, মানে মূল স্রোতের শুরুটা কিন্তু উত্তরাখণ্ডের দেবপ্রয়াগে। সেখানে অলকানন্দা আর ভাগীরথী নদী এসে মিশেছে। ওহ আচ্ছা, দুটো নদীর সঙ্গম স্থল থেকে। হ্যাঁ, যদিও জলের পরিমাণে অলকানন্দা কিছুটা বড়, কিন্তু হিন্দু পুরাণে ভাগীরথীকেই এর মূল উৎসধারা মনে করা হয়। আর এই ভাগীরথীর উৎস হল গোমুখের কাছে গঙ্গোত্রী হিমবাহ। তার মানে পৌরাণিক বিশ্বাসটাই এখানে বেশি গুরুত্ব পেয়েছে। আচ্ছা, তারপর হিমালয় থেকে নেমে? হ্যাঁ, হিমালয় পেরিয়ে হরিদ্বারের কাছে এসে গঙ্গা বিশাল সমভূমিতে প্রবেশ করে। আর তারপর তো উত্তর ভারতের ওই বিরাট সমভূমির ওপর দিয়ে বয়ে যাওয়া। আর এই পথেই তো অনেক উপনদী এসে মেশে, তাই না? ঠিক, বড় বড় নদী এসে মেশে, যমুনা, ঘঘরা, কোশি, সোন, এইসব উপনদীর জল মিলেমিশেই তো গঙ্গার এত জলপ্রবাহ। আচ্ছা, তারপর পশ্চিমবঙ্গে এসে নদীটার কি হয়? ফারাক্কা ব্যারাজের কথাটা প্রায়ই শোনা যায়। হ্যাঁ, পশ্চিমবঙ্গে ফারাক্কা ব্যারাজের একটু আগে গঙ্গা দুটো প্রধান শাখায় ভাগ হয়ে যায়। একটা শাখা, যেটা ভাগীরথী হুগলি নামে পরিচিত, সেটা দক্ষিণ দিকে বয়ে কলকাতার পাশ দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। আর অন্য ধারাটা? যেটা পদ্মা, অন্য প্রধান ধারাটায় পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করে। এই ফারাক্কা ব্যারেজটা কিন্তু জলবন্টনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানে এর প্রভাব ভাটির অঞ্চলের পরিবেশের ওপরও পড়ে, যা নিয়ে অনেক দিনের আলোচনা, চুক্তি এসব রয়েছে। বুঝেছি। তো পদ্মা বাংলাদেশে ঢোকার পর? বাংলাদেশে পদ্মা প্রথমে ব্রহ্মপুত্রের যে প্রধান ধারা, মানে যমুনা, তার সাথে মেশে। তারপর আরও এগিয়ে চাঁদপুরের কাছে মেঘনা নদীর সাথে মিলিত হয়। তার মানে তিনটে বড় নদীর মিলন ঘটছে। হ্যাঁ, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, এই মিলিত স্রোত একসাথে বিশাল পরিমাণ পলি বহন করে, আর সেই পলি জমে তৈরি হয়েছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, গাঙ্গেয় বদ্বীপ বা গঙ্গা ডেল্টা। তারপর এই বিপুল জলরাশি সমুদ্রে মেশে। জল নির্গমের পরিমাণে এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী ব্যবস্থা। কি বিশাল ব্যাপার! একদিকে যেমন এর ভৌগোলিক বিস্তার, তেমনি এর ধর্মীয় আর সাংস্কৃতিক গুরুত্ব তো বিরাট, তাই না? অবশ্যই। বিশেষ করে হিন্দুদের কাছে গঙ্গা অত্যন্ত পবিত্র এক নদী। বিশ্বাস করা হয় যে এর জলে স্নান করলে সব পাপ ধুয়ে যায়। সেজন্যই তো গঙ্গোত্রী, হরিদ্বার, প্রয়াগরাজ, বারাণসী এগুলো এত গুরুত্বপূর্ণ তীর্থস্থান। ঠিক, প্রয়াগরাজ, মানে যেখানে গঙ্গা যমুনার সঙ্গম, সেটাও খুব পবিত্র স্থান। আর বারাণসী তো আছেই। বারাণসীর ঘাট, এর পেছনেও তো একটা দারুণ পৌরাণিক গল্প আছে, মানে গঙ্গার পৃথিবীতে নেমে আসার। হ্যাঁ, সেই বিখ্যাত কাহিনী। রাজা ভগীরথের কঠোর তপস্যায় গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে নামতে রাজি হন, কিন্তু তার পতনের বেগ এত বেশি ছিল যে পৃথিবী সেটা ধারণ করতে পারত না। তখন পৃথিবীকে রক্ষা করার জন্য শিব সেই জলধারাকে নিজের জটায় ধারণ করেন। এই গঙ্গাবতরণের গল্পটা আজও খুব জনপ্রিয়। মানে এই বিশ্বাসগুলো মানুষের মনে খুব গভীরভাবে গেঁথে আছে। একদম। মৃত ব্যক্তির সৎকার, শ্রাদ্ধের অনুষ্ঠান, সবেতেই গঙ্গাজল অপরিহার্য। বারাণসীর ঘাটে শবদাহ আর গঙ্গায় চিতাভস্ম বিসর্জন দিলে মোক্ষলাভ হয়, এমনটাই বিশ্বাস। মানুষ তো একে গঙ্গা মাতা বলেই পূজা করে। শুধু মানুষের জীবন বা বিশ্বাস নয়, এই নদীর জীববৈচিত্র্য তো একসময় খুব সমৃদ্ধ ছিল। ছিল তো বটেই, এখনও কিছু আছে, যদিও আগের মতো নয়। প্রায় ১৪০ প্রজাতির মাছ, ৯০ রকমের উভচর প্রাণী আর বিভিন্ন সরীসৃপ, স্তন্যপায়ী প্রাণী, এদের বাস এই নদীতে। ডলফিনের কথাটাও তো শোনা যায়। হ্যাঁ, গাঙ্গেয় শুশুক বা ডলফিন, এটা ভারতের জাতীয় জলজ প্রাণী। আর আছে ঘড়িয়াল, যা এখন খুবই বিপন্ন।
এদের উপস্থিতিই প্রমাণ করে যে নদীটা একসময় জীববৈচিত্র্যে কতটা পূর্ণ ছিল। কিন্তু এখন তো দূষণের সমস্যাটা খুব মারাত্মক পর্যায়ে চলে গেছে, তাই না? হ্যাঁ, এটাই এখন সবচেয়ে বড় ট্র্যাজেডি। এত পবিত্র একটা নদী, অথচ ভয়ঙ্কর দূষণের শিকার। প্রায় ৪০ কোটি মানুষ এর অববাহিকার বাস করে। শহরগুলোর অপরিশোধিত পয়ঃপ্রণালীর জল, কলকারখানার বর্জ্য, চাষের জমি থেকেও তো রাসায়নিক মেশে। হ্যাঁ, চাষের কীটনাশক, সার সব এসে পড়ছে নদীতে। এমনকি অনেক ধর্মীয় আচার অনুষ্ঠানও, মানে ফুল, প্লাস্টিক এসব ফেলার কারণেও দূষণ ছড়াচ্ছে। অবস্থাটা কতটা খারাপ, কোনো পরিসংখ্যান আছে? একটা উদাহরণ দিই। বারাণসীর কাছে পরীক্ষা করে দেখা গেছে জলে ফিকল কলিফর্ম ব্যাকটেরিয়ার পরিমাণ, যেটা মূলত মলমূত্র থেকে আসে, সেটার সরকারি নিরাপদ মাত্রার চেয়ে ১০০ গুণেরও বেশি। বলেন কি, ১০০ গুণ? হ্যাঁ, এই জলে স্নান করা বা এই জল ব্যবহার করা স্বাস্থ্যের জন্য যে কি পরিমাণ ঝুঁকিপূর্ণ তা বলাই বাহুল্য। এই দূষণ রোধ করার জন্য তো কিছু চেষ্টাও হয়েছিল, গঙ্গা অ্যাকশন প্ল্যান। হ্যাঁ, ১৯৮৫ সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান শুরু হয়েছিল। বেশ বড় উদ্যোগ ছিল। কিন্তু নানা কারণে দুর্নীতি, প্রযুক্তিগত সমস্যা, পরিকল্পনার অভাব, কখনো বা স্থানীয় মানুষের অসহযোগিতা, এসবের ফলে এটাকে খুব একটা সফল বলা যায় না। তার মানে সমস্যাটা এখনো রয়েই গেছে। রয়ে গেছে এবং আরও জটিল হয়েছে। কারণ এর সাথে যোগ হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। হিমবাহগুলো দ্রুত গলছে, আবার কোথাও কোথাও জলের অভাবও দেখা দিচ্ছে। মানে ভবিষ্যৎটা বেশ চ্যালেঞ্জিং। তাহলে সব মিলিয়ে গঙ্গা একদিকে যেমন জীবনদায়ী, পবিত্রতার প্রতীক, তেমনি অন্যদিকে মারাত্মক পরিবেশ সংকটের শিকার। এর ইতিহাস, সংস্কৃতি আর বর্তমানের এই চ্যালেঞ্জগুলো সত্যি ভাবায়। ঠিক। আর এখানেই হয়তো আমাদের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যায়। মানে একদিকেই নদীর প্রতি এত গভীর ভক্তি, এই পবিত্র সত্তা, আর অন্যদিকে এই ভয়ঙ্কর দূষণ, এই চরম অবহেলা, এই যে একটা দ্বৈত বাস্তবতা, এর মধ্যে দাঁড়িয়ে মানুষ আর নদীর ভবিষ্যৎ সম্পর্কটা ঠিক কোন দিকে যাবে? এর সমাধান কোথায়? এটা নিয়ে আমাদের বোধহয় আরও অনেক গভীরে ভাবা দরকার।